আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনগণ, দখলদার রাষ্ট্রের একজন মন্ত্রী অমিচাই শিকলি, নাম হচ্ছে অমিচাই শিকলি, তিনি বলেছেন যে গাজার চেয়ে ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে, সেটা হচ্ছে সিরিয়া। দখলদার রাষ্ট্র এখন সিরিয়াকে নিয়ে এত ভয়ে কেন ভীত হচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে মন ভালো করার মতো একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা দেখলে প্রত্যেকটা মুসলমানের মনে ইমানি শক্তি দৃঢ় হবে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, দখলদার রাষ্ট্র মনে করছে যে সিরিয়ার সঙ্গে তাদের যুদ্ধ প্রায় নিশ্চিত। সিরিয়া তাহলে এখন কি করছে? সিরিয়া সেনাবাহিনীকে নতুন করে গঠন করছে। তাদের সেনাবাহিনী ন্যাটো মান অনুযায়ী সাজিয়ে দিচ্ছে তুরস্ক, আধুনিক সমরাস্ত্র দিচ্ছে। মানে সিরিয়ার আগের মতো দুর্বল রাষ্ট্র নাই, তারা নিজেদেরকে শক্তিশালী করে তুলছে। কিন্তু তারপরও সিরিয়া এই মুহূর্তে যুদ্ধ করতে চাচ্ছে না, কারণ সিরিয়ার যে নেতা আহমেদ আল জোলানি এখন যুদ্ধ নয়, কূটনৈতিক এবং অর্থনৈতিক উন্নতি নিয়ে বেশি ভাবছেন। তাই চাইছেন যে দখলদার চিরশত্রুরা যেন গোলান মালভূমি থেকে যুদ্ধ ছাড়াই যেন তারা সরিয়ে যায়, এবং কূটনৈতিক চাপ তাদের উপর অব্যাহত রেখেছেন। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, সিরিয়া কিন্তু যুদ্ধ করবে, কিন্তু সময় নিচ্ছে। যুদ্ধ সিরিয়াকে করতেই হবে, কারণ গোলান মালভূমির দাবি কখনোই আহমেদ সেরা জোলানি পরিত্যাগ করবে না। তাই সিরিয়া নতুন করে একটা অর্থনৈতিক পরিকল্পনা করছে। তারা নিজে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অলরেডি হয়ে গেছে। গম উৎপাদনে তারা এখন গম রপ্তানি করবে। তারা নিজেদের জমিতে এত পরিমাণ গম উৎপাদন করছে যে আল্লাহর রহমত ঢালি দিছে ওই জায়গাটায়। তারপরও সিরিয়া চাচ্ছে যে নতুন করে তেল গ্যাস উত্তোলন করবে, রপ্তানি করবে। তাছাড়াও সড়ক পথে বিভিন্ন দেশে তেল রপ্তানি করার জন্য একটা টার্মিনাল করতে চাচ্ছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করার নানান ধরনের ব্যয় এখন দেখা যাচ্ছে সামনে। ব্যয় হয়তো অনেক বেশি হয়ে যাবে, সেজন্য সড়ক পথে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দখলদার রাষ্ট্র তাই সিরিয়াকে নিয়ে খুবই উদ্বিগ্ন অবস্থায় আছে। দখলদার রাষ্ট্র চাইছে যে গাজা এবং পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক থেকে জনগণের, সারা বিশ্বের নজর সরিয়ে সিরিয়ার দিকে, সিরিয়া তাদের জন্য হুমকি, এটা প্রচার করা। অর্থাৎ মানুষের মনোযোগটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা, মনোযোগটাকে সরানোর চেষ্টা করা। কিন্তু সিরিয়া সেই ফাঁদে পা দিতে চাইছে না। তারা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে এবং সঠিক সময়ের জন্য মনে হয় অপেক্ষা করছে। কি হতে পারে? সিরিয়া যখন সামরিকভাবে শক্তিশালী হচ্ছে, দীর্ঘমেয়াদী সময়ে তারা নিজেদেরকে স্থিতিশীল করার পরিকল্পনা করছে, এবং ঠিক সেই সময় আরব দেশগুলির সাথে তারা অর্থনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। পাশাপাশি তারা দখলদার রাষ্ট্রের যে উস্কানি, এই উস্কানি থেকে নিজেদেরকে সরিয়ে কূটনৈতিক পথ বেছে নিয়েছে। কূটনৈতিক পথেই তারা সমাধান করতে চাচ্ছে। এই গেল সিরিয়ার পার্ট। এখন আসি আমরা হামাসকে নিয়ে। হামাস আসলে কি? হামাস হচ্ছে একটা ফিলিস্তিনি সংগঠন, যারা দখলদার রাষ্ট্রের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করে। শুধু লড়াই না, নিজের জীবন উৎসর্গ করতে কোনো দ্বিধাবোধ করে না। শহীদি তামান্না, তাদের কাছে রয়েছে অস্ত্র, আর সেই অস্ত্র দিয়ে তারা দখলদার বাহিনীর সাথে মোকাবেলা করছে। সাম্প্রতিককালে এক জরিপে দেখা গেছে যে 72% ফিলিস্তিনি চান যে হামাস অস্ত্র যেন কখনো ছেড়ে না দেয়, কারণ এই অস্ত্রই হচ্ছে তাদের শেষ ভরসা।
আল্লাহ রব্বুল আলামিন তাদের শেষ ভরসা, কিন্তু এই অস্ত্র যদি ছেড়ে দেয় তাহলে দখলদার রাষ্ট্র আরো বেশি আক্রমণ করবে বলে ফিলিস্তিনবাসী মনে করছেন। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, এখন আমরা আসি যে পশ্চিম তীর আর গাজার মধ্যে আসলে পার্থক্য কি। পশ্চিম তীরটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, হামাসের মতো যেখানে শক্তিশালী কোনো যোদ্ধা নাই। তা হামাসের মতো শক্তিশালী যোদ্ধা না থাকার কারণে দখলদার রাষ্ট্রের দখলদার বাহিনী সেখানে ঘরের মধ্যে ঢুকছে, মানুষ ইচ্ছা করছে মারছে, জমি ছিনিয়ে নিচ্ছে। সেখানকার ফিলিস্তিনেরা আরো বেশি অসহায়। সম্মানিত ভাই বোন বন্ধুরা, দেখেন গাজায় হামাস সুড়ঙ্গ কেটে মাটির নিচে অবস্থান করার কারণে দখলদার রাষ্ট্রের সেনাবাহিনী নির্ভয়ে সেই গাজায় বসবাস করতে পারে না, সবসময় মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করে। মৃত্যুর ভয় তাদেরকে আতঙ্কিত করে তোলে, এইভাবে যে এই বুঝি হামাস আসছে, এই বুঝি আমাদের হামাস আসছে, আমাদেরকে হত্যা করবে। সেই হামাসকে ভালোবাসে ফিলিস্তিনের জনগণ। আগামী নভেম্বর মাসে নির্বাচন, এই নির্বাচনে হামাস অংশ নেবে বলে জানিয়ে দিয়েছে। আপনারা জানেন নির্বাচনটা হবে দুই ধরনের। একটা হবে পিএ নির্বাচন, যাতে দেশের সরকার গঠিত হবে। আরেকটা নির্বাচন হবে যেটাকে বলা হচ্ছে পিএলও নির্বাচন। এই সংস্থাটা বিদেশের সঙ্গে হামাসের সম্পর্ক ঠিক করবে এবং ফিলিস্তিনের সম্পর্কটাকে ঠিক করবে। ধারণা করা হচ্ছে যে সাধারণ যে জরিপ, দুইটি ভোটেই হামাস বিপুল সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভের সম্ভাবনা আছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এখন প্রশ্ন হচ্ছে ফাতার কি হবে। সেই মাহমুদ আব্বাসের ফাতার উপরে ক্ষুব্ধ ফিলিস্তিনবাসী ওয়েস্ট ব্যাংকের কারণে, এবং মাহমুদ আব্বাসের সেই আমেরিকান নীতির কারণে মানুষ অসন্তোষ হয়ে গেছে এবং হামাসের উপরে মানুষের আস্থা বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে এত ক্ষয়ক্ষতির পরেও কি নির্বাচন সম্ভব? হ্যাঁ, নির্বাচন সম্ভব। কারণ হচ্ছে ইউরোপের 16টি দেশ, আপনারা জানেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তারা নির্বাচন চায়। আরব লীগ ফিলিস্তিনকে নির্বাচন চায়। তাছাড়াও জাতিসংঘ এবং বিভিন্ন দাতা সংস্থা নির্বাচন চায়। ধ্বংসের মধ্যেও নির্বাচনী আয়োজন চলছে। তাহলে এখন আমরা চিন্তা করে দেখি হামাস জিতলে কি হবে। হামাস যদি জেতে, হামাস সরকার গঠন করলে সেনাবাহিনী হামাস গঠন করবে হামাসের যোদ্ধাদেরকে নিয়ে, হামাসের নেতারাই হবেন দেশের শাসক। তখন ইসলামিক ন্যাটো যেমন সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান হয়তো ফিলিস্তিনকে সাহায্য করবে, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাতে তাদের পাশে দাঁড়াবে। কারণ আরেকজন নায়ক আছেন, তার নাম এরদোয়ান। সে কখনোই মসজিদুল আকসার দাবিকে পরিত্যাগ করবে না। তিনি যদি আর কিছুদিন বেঁচে থাকেন, সালাউদ্দিন আইয়ুবী যেভাবে মসজিদুল আকসাকে জয় করেছেন, ঠিক তিনিও সেভাবে জয় করবেন বলে আমরা বিশ্বাস করি, অনেক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন। তাই ইসলামিক ন্যাটো ফিলিস্তিনকে স্বাধীন করতে চাইবে, এবং যদি স্বাধীন করতে না চায় বা ইসলামিক ন্যাটো যদি ফিলিস্তিনকে সহযোগিতা না করে, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামিক ন্যাটোও ভিলেন হয়ে যাবে। ইসলামিক ন্যাটোর উপরও মানুষের খারাপ ধারণা হবে। তাই আসছে ইসলামিক ন্যাটো ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ইরানকে কি সবাই ভয় পাচ্ছে? ইরানকে আরব আমিরাত টাকার লেনদেনের খবরটি এর আগেই আমরা বলেছিলাম যে প্রায় $300 কোটি দিয়েছে, আরো 2000 কোটি ডলার দিতে রাজি আছে। কেন দিচ্ছে? কারণ কারণ একটাই তারা ইরানের আক্রমণের হাত থেকে বাঁচতে চায়। আরব আমিরাত চায় ইরানের সাথে শান্তি চুক্তি করতে, গোয়েন্দা তথ্য বিনিময় করতে, আঞ্চলিক সহযোগিতা করতে। কিন্তু আরব আমিরাত এই খবরটাকে অস্বীকার করেছে। তারা বলেছে আমরা টাকা দেইনি। তাহলে তারা যদি টাকা না দিয়ে থাকে, তাহলে বিশ্বের
শ্রেষ্ঠ গণমাধ্যম বলে যাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে চেনে সেই রয়টার্স খবর দিয়েছে। রয়টার্সের খবরও কি মিথ্যা? হয়তো আমেরিকা অথবা দখলদার রাষ্ট্রের চাপে তারা গোপন রেখেছে সবকিছু। আরব আমিরাত অন্য দেশগুলিকে ইরানকে কেন এত ভয় পাচ্ছে? কারণ ইরান সম্প্রতি বাহরাইন, কুয়েত এবং ওমানে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। এই ভয়ঙ্কর হামলার কারণে ভয়ঙ্কর হামলার কারণে দেখা যাচ্ছে যে ইরান আমেরিকার বিশাল বিশাল ঘাঁটিগুলিকে ধ্বংস করে দিয়েছে। তাই যখন দেখছে যে ইরান যেখানে খুশি, যেমন খুশি, যেভাবে খুশি আক্রমণ করতে পারে, তাই তারা আমেরিকা উপর নির্ভর না করে বরং ইরানের সাথে আপোষ করতে চাইছে। আপনারা আমেরিকার আব্রাহাম লিঙ্কন জাহাজের মুশকিল অবস্থার কথা জানেন। এই জাহাজটি খুবই বিপদে পড়েছে। কারণ হচ্ছে ইরান, কুয়েত এবং বাহরাইন এবং ওমানে আমেরিকার যে ঘাঁটিগুলি ধ্বংস হয়েছে, সেখান থেকে জাহাজে খাবার পানি আসতো, সাবান শ্যাম্পু আসতো, এমনকি টয়লেট ব্যবস্থাও পৌঁছাতে পারছে না। নাবিকেরা নাকি মাসের পর মাস দুধ পর্যন্ত খেতে পারছে না। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। জাহাজটা এখন ডিয়েগো গার্সিয়া একটা ব্রিটিশ ঘাঁটি থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটাও অনেক দূরে, তারা কঠিন। কাতার ইরানের 3 পাইলটকে আটক করে রেখেছে বলে খবরে প্রকাশ হয়েছে। ইরান কাতারে বিমান বাহিনী দ্বারা আক্রমণ করে ফিরে আসার সময় তারা সেই বিমানটাকে কাতার ভূপাতিত করে। একজন ঘটনাস্থলে মারা যায় এবং 3 জন পাইলট বেঁচে যায়। তারা কারাগারে বন্দী আছেন বলে জানা গেছে। ইরান তাদের সঙ্গে একটু কথা বলতে চায়, কিন্তু কাতার কোনোভাবেই কথা বলতে দিচ্ছে না। ফলশ্রুতিতে ইরান আন্তর্জাতিক রেড ক্রসকে চিঠি দিয়েছে যে তারা যেন এই কাতারের বন্দীদের সঙ্গে ইরানের যে স্বজনেরা আছে, আত্মীয় স্বজনেরা আছে, তাদের সঙ্গে কথা বলার সুযোগ দেয়। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনারা জানেন যে ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটাই হয়েছিল, সেই সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি খুব একটা চালাকির উত্তর দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যুদ্ধ বিরতি কি আপনি আরো বৃদ্ধি করবেন? যুদ্ধ কি করবেন আপনি? সামনে কি যুদ্ধবিরতি আরো বাড়বে? তিনি উত্তরে বলেছেন, যুদ্ধ তো শেষ হয়ে গেছে। এখন আমেরিকা যদি আবার যুদ্ধ করতে চায় তাহলে তাদের দোষ, আমরা আবারও হামলা করতে পারি। তার মানে ইরান আরো বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। এমনকি দখলদার রাষ্ট্রের উপরে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করতে পারে বলে অনেক বিশেষজ্ঞগণ মনে করেছেন। দখলদার রাষ্ট্রের রাজা নেতানিয়াহু ব্রিটেনকে নিয়ে মজা করে বলেছেন যে ব্রিটেন হচ্ছে সর্বপ্রথম পারমাণবিক ইসলামিক প্রজাতন্ত্র। আসলে ব্রিটেনে ইসলামী কোনো পারমাণবিক বোমা নাই। ব্যঙ্গ করে এই কথাটা বলেছেন দখলদার রাষ্ট্র। ব্রিটেনের সরকার এতে খুব রেগে গেছে, আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। শুধু প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত হননি, ধারণা করা হচ্ছে যে ব্রিটেনে মুসলমানের সংখ্যা বাড়ছে, মুসলমান খ্রিস্টান মিলেমিশে এবং দখলদার রাষ্ট্রের যে ধর্ম, ইহুদি ধর্মের উপরে মানুষের বিদ্বেষ বাড়ছে। এই বিদ্বেষ বাড়ার কারণেই তারা এখন নানান কথা বলা শুরু করেছে। এবং আপনারা আরো একটা কথা শুনে আশ্চর্য হবেন, যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম সেই ভিডিওটা একটু দেখেন। ঘটনাটা হচ্ছে আমেরিকার ভার্জিনিয়া রাজ্যের একটা ভুরু পরিচর্যা সেলুন, আই ভুরু বার আছে। আই ভুরু বার অর্থাৎ মেয়েরা যেখানে ভুরু উত্তোলন করে, সেটা আমেরিকার ভার্জিনিয়া রাজ্যে। সেখানে ইসরায়েলি আমেরিকান মহিলা সেবা নিতে গিয়েছিলেন, টাকা জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে ইসরায়েলের পক্ষের কথা যখন বলা শুরু করেছেন, তখন সেখানকার যে মালিক তাকে ওখান থেকে বের করে দিয়েছে। বের করার আগে
সে মহিলা টাকা ফেরত নিতে চেয়েছেন ভোক্তা হিসেবে। তিনি বলেছেন যে তুমি আমার দোকানে এসে রাজনীতি করো, ইসরায়েল দখলদার রাষ্ট্রের পক্ষে কথা বলো, তোমাকে কোনো টাকা আমি আর ফেরত দেব না, তোমাকে কোনো সেবা দেওয়া হবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমেরিকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীগণের মধ্যে দখলদার রাষ্ট্র সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়ে গেছে। দখলদার রাষ্ট্রের ধর্ম সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়ে গেছে। এই খারাপ ধারণাটাকে নিয়ে এখন দখলদার রাষ্ট্রকে অতিবাহিত করতে হবে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, এখন আমেরিকার মতো দেশেও ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে মানুষ খুব সংবেদনশীল হয়ে পড়ছে এবং ইসরায়েলের পক্ষে কথা বলার কারণে, সমর্থন করার কারণে, রাজনীতি করার কারণে এবং ইসরায়েলের পক্ষে লবি করার কারণে আমেরিকার সাধারণ জনগণ তাদেরকে আর ভালো চোখে দেখছেন না। অন্যদিকে ফিলিস্তিনের উপরে সমর্থন বিশ্বের অনেক জায়গায় বেড়ে চলছে, ফলে সাধারণ মানুষ এখন বিভক্ত হয়ে যাচ্ছে। একটা সেলুনে গিয়েও গ্রাহক হিসাবে ইহুদি জনগোষ্ঠী আর সেবা পাচ্ছে না আমেরিকায়। তার ভিডিওটা একটু দেখেন। What does that mean? That means that you signed a photo video release form. Okay, I didn't do anything wrong. No, there's nothing wrong. I kindly asked you to. You just kept saying Israel. You're talking about But you politics, should all give me. equipment. No, not at all. I thought we were having a great conversation about Afghanistan, like a culture that I actually No, it's admire. beautiful. Thank you, and I love that. I kept saying that it's wonderful, and I love what you're doing and everything. But I don't. When you keep You saying should give that- me my deposit back. I had no idea that you would when do you this keep based on my saying things ethnicity. like I'm Israeli American, and then I say things like, "Oh, I just I don't didn't say really anything support or if- believe in Israel," But you were doing this based and then on you're. my ethnicity. সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আপনারা দেখলেন বাক বিতণ্ডটা মালিক এবং ভোক্তার মধ্যে ভুরু প্লাগ করতে এসে তারা ফেরত যাচ্ছে, টাকাও পাচ্ছে না, ভুরু প্লাগও হচ্ছে না। এই পরিস্থিতি এখন আগামী দিনে মুসলমানদের জয় আসছে সুনিশ্চিত। আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কাল বাড়াতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং দখলদার রাষ্ট্র সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট আলাউদ্দিন নিউজ ফেসবুক পেজ এবং আলাউদ্দিন নিউজ ইউটিউব চ্যানেলকে আপনারা একটু ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।